আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান তারেক, লার্ন ইরফান বাই মেহেদী স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে কথা বলবো এসএসসি 2022 সালের পদার্থবিজ্ঞানের একটা শর্ট সাজেশন নিয়ে। তো এই শর্ট সাজেশন আপনাদের দেখেন এসএসসি পরীক্ষা কিন্তু আমার তো 15 দিন বাকি আছে। তো এই 15 দিনের মধ্যে যদি আমার এই সাজেশনটা আপনারা ফলো করেন, আমি শিওর যে এরকম টাইপেরই প্রশ্ন আসবে। আর আপনারা যদি এই সাজেশনটা ফলো করেন, আপনারা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। কারণ প্রশ্ন এরকম টাইপের হবে, মানে এই ধরনের হবে, আমি বলবো কেমন। তো দেখেন আমাদের এই পদার্থবিজ্ঞানের আমি প্রথম অধ্যায়ের যে স্ক্রু গজ, এই স্ক্রু গজের আমি দিয়েছি 99%। তো যেগুলো আমি 99% দিয়েছি সেটা আপনারা 100% কমন ধরে করবেন, মানে এটা খুব খুব বেশি কমন। তো দেখেন এই যে স্ক্রু গজ টাইপের যত সৃজনশীল আছে, তো দেখেন আমি কেন এটা 99% দিচ্ছি, দেখেন এটা কিন্তু স্ক্রু গজ দিয়ে এখনো পর্যন্ত কোনো সৃজনশীল আসে নাই। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত দেখবেন যে প্রতিটা বোর্ডেই মানে এক একটা করে প্রশ্নগুলো একটু আধুনিক হচ্ছে, মানে নতুন নতুন হচ্ছে। বইয়ের থেকে একদম বইয়ের ছোট্ট একটা কোনায় একটা পেজে 2 লাইনের একটা প্রশ্ন থেকেও কিন্তু তারা অঙ্ক করতে, মানে সৃজনশীল পুরা সৃজনশীল দিয়ে দিতেছে। তো এর জন্য এই স্ক্রু গজের কিন্তু এখনো পর্যন্ত কোন সৃজনশীল আসে নাই। আপনারা দেখবেন যাদের মানে টেস্ট পেপার আছে, তারা এই বিভিন্ন স্কুলে যে স্ক্রু গজ টাইপের যে সৃজনশীল গুলো আছে, আপনারা সেটা কিন্তু খুব মানে করে ফেলবেন। আচ্ছা, তো এরপরে দেখেন ভার্নিয়ার স্কেল এবং আপেক্ষিক ত্রুটি, এই এরকম টাইপের যে সৃজনশীল গুলো আছে, আপনারা সেটা খুব ভালো করে করবেন। সেগুলোকে আমি দিছি 90%। তো দেখেন এই যে ভার্নিয়ার স্কেল এবং আপেক্ষিক ত্রুটি প্রথম অধ্যায়ের উপর আমার বেসিক আলোচনা আছে, মানে প্রথম অধ্যায় না, আমার এই মানে আপনাদের যে এসএসসি 2022 সালের যতগুলো অধ্যায় আছে, আমার প্রতিটা অধ্যায়ের উপর বেসিক আলোচনা আছে, সৃজনশীল আলোচনা আছে। আপনাদের যা লাগবে শুধু সেই অধ্যায়ের নাম লিখে আমার নাম লিখলে হবে। মানে মনে করেন আপনাদের প্রথম অধ্যায় লাগতেছে, তাহলে লিখবেন এসএসসি পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 1 মেহেদী স্যার, আমার ভিডিও চলে আসবে। আচ্ছা, তো এবার দেখেন আমাদের দ্বিতীয় অধ্যায় এই যে ছকের যে সৃজনশীল গুলো আছে, ছকের সৃজনশীল মানে কি, দেখবেন যে ঢাকা বোর্ডে 21 সালে আসছে, মানে হিসাব ছাড়া এই ছক টাইপের অঙ্ক, মানে এই যে এরকম একটা ছক থাকে, মানে দুইটা উপরে থাকে, মনে করেন যে সময়, তো দেখেন উপরে থাকে সময় বা বেগ, এটা বেগ, আর এখানে থাকে কি এই যে সময়। তো মনে করেন যে এইরকম টাইপের যে ছকের অঙ্কগুলো আছে, মানে সৃজনশীল গুলো আছে, আপনারা খুব ভালো করে করবেন। এটা কিন্তু আমি 90% দিয়েছি। এবং দেখবেন যে ছকের অঙ্কগুলো আছে, ছকগুলা কিরকম, ছকের অঙ্ক দেখবেন যে এরকম থাকে বেশিরভাগ, বা লেখচিত্রের অঙ্কগুলা, লেখচিত্র অঙ্কগুলো মানে এরকম, তারপরে এইদিকে যায়, তারপরে এইদিকে যায়, বা এইদিকে যায়। তো এরকম উপরে বেগও থাকতে পারে, সময়ের নিচে সময়ও থাকতে পারে, এরকম। তো এরকম টাইপের যে লেখচিত্র অঙ্কগুলো আছে, মানে সৃজনশীল গুলো আছে, আপনারা সেটা খুব ভালো করে খেয়াল করবেন, মানে বেশি করে করবেন। আচ্ছা, তো এরপরে দেখবেন যে পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর যে সৃজনশীল গুলো আছে, আপনারা সেগুলো করবেন। এই পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু আমি সেটা দিয়েছি 90%, মানে এটা একটু কম, মানে ইম্পর্টেন্ট। কারণ দেখবেন যে এই ছক এবং এই লেখচিত্র টাইপের সৃজনশীলটা, মানে এর আগে যত বুকগুলা বোর্ড আছে, আমি কিন্তু দেখেন এটা কিন্তু অনেকগুলা বোর্ড এবং বই, টেস্ট পেপার কম্পেয়ার করে আমি একটা সাজেশন তৈরি করেছি। আপনারা যদি এই সাজেশনটা ফলো করেন, আমি 100% শিওর আপনারা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আচ্ছা, তো এরপরে দেখেন আমি তৃতীয় অধ্যায় বন্দুক এবং তক্তা, এই টাইপের যে সৃজনশীল গুলো আছে, আপনারা সেটা খুব ভালো করে করবেন। এটাকে কিন্তু আমি 90% দিয়েছি, 99%। তারপরে ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল, প্রযুক্ত বলে যে সৃজনশীল গুলো আছে, আপনারা সেটাও কিন্তু মনোযোগ দিয়ে করবেন। সেটাকে আমি দিচ্ছি কি 90%। আচ্ছা, তারপর হচ্ছে ভরবেগের সংরক্ষণ যে সূত্রটা আছে, সেটাকে আমি দিচ্ছি কি 90%। মানে এই টাইপের যে সৃজনশীল গুলো আছে আপনারা করবেন, যাতে পরীক্ষায় আসলে পরে আপনারা অনায়াসে করতে পারেন। আচ্ছা, চতুর্থ অধ্যায় দেখবেন যে স্প্রিং ধ্রুবক। দেখেন আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে 17 সাল থেকে 21 সাল পর্যন্ত, মানে যত আধুনিক টাইপের প্রশ্নগুলো আছে, মানে ধীরে ধীরে আস্তে আস্তে আধুনিক টাইপের প্রশ্নগুলো, আধুনিক বলতে আমি বুঝাইছি, দেখেন আপনারা যদি খেয়াল করে দেখেন এই স্প্রিং ধ্রুবকের অঙ্কগুলা 2021 সালে শুধুমাত্র আসছে। এর 2020 সালে বলেন, 2019 সালে বলেন, 18 সালে বলেন, 17 সালে বলেন, এই স্প্রিং ধ্রুবকের অঙ্কগুলা কিন্তু আসে নাই। ঠিক আছে, কিন্তু এবার 2021 সালে কিন্তু স্প্রিং ধ্রুবকের অঙ্কগুলো আসছে। এর মানে কি,
দেখেন ছোট্ট একটা টপিক থেকেও তারা কিন্তু সৃজনশীল তৈরি করতেছে। এর জন্য দেখেন এবারে কিন্তু স্প্রিং ধ্রুবক থেকে অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এর জন্য আমি এটাকে 99% দিচ্ছি। তারপর দেখেন শক্তি সংরক্ষণশীলতা নীতি বা মোট শক্তি, যে উপর থেকে যে একটা মানে ফালায় দিতেছে চিত্রটা এরকম, যে উপরে একটা বস্তু আছে আর নিচে এরকম, তো এরকম একটা তো এখানে এ বি সি এখান থেকে পড়তেছে। তো এই 3 জায়গায় মোট শক্তি সমান হবে কিনা, বা শক্তি সংরক্ষণ মানে শক্তি সংরক্ষণশীলতা মেনে চলবে কিনা, তারপরে হচ্ছে শক্তির পরিবর্তন হবে কিনা। তো দেখবেন যে আপনাদের সহায়ক যদি বই বা গাইড থাকে, দেখবেন যে এরকম টাইপের সৃজনশীল কিন্তু অনেক আছে এবং একই টাইপের সৃজনশীল। একটা যদি পড়েন দেখবেন যে অন্যান্য গুলো আপনারা এমনি পারবেন, মানে একই টাইপের সৃজনশীল। তো সেটা খুব ভালো করে করবেন। এই শক্তি সংরক্ষণশীলতা নীতি এটা কিন্তু আমি 99% কমন দিয়েছি। তারপর দেখবেন যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির বিভব শক্তি কি গতিশক্তির সমান হবে কিনা, দ্বিগুণ হবে কিনা, বা 1/3 হবে কিনা, বা 1/4 হবে কিনা, এরকম টাইপের কিন্তু অনেকগুলো সৃজনশীল আছে। তো দেখবেন সে মানে এর জন্য আমি এটা কিন্তু 99% মানে কমন দিয়েছি। আচ্ছা, এরপরে দেখবেন যে কর্মদক্ষতা এবং ক্ষমতা, তো এটাও আসে, কিন্তু এটা এবার আসার সম্ভাবনা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে একটু কম, মানে 90%। তো এই 90% মানে যে আপনারা এটা পড়বেন না তা কিন্তু, আপনারা একটু ভালো করেই পড়বেন, মানে এগুলা আবার বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। যেগুলো 99% সেগুলো একটু বেশি গুরুত্ব মানে দিয়ে পড়বেন। আর এই যে দেখেন ব্যয়িত শক্তি, এই ব্যয়িত শক্তি মানে একটু ভেজালো টাইপের, এর জন্য আমি এটা মানে অ্যাভয়েড করতে বলি বা বাচ্চাদের, কারণ অনেকে এটা নিয়ে এখনো পর্যন্ত মানে আপনাদের দেখবেন যে বইয়ে একটা জাস্ট সূত্র দিয়ে রাখছে, ব্যয়িত শক্তির ব্যাপারে তেমন কোনো কিছু বলেনি। কিন্তু ঢাকা বোর্ড 2020 সালে এবং সিলেট বোর্ড 17 সালে বা নাকি 16 সালে এরকম ব্যয়িত শক্তিগুলো আসলো, মানে ব্যয়িত শক্তিতে এখনো পর্যন্ত অত মানে অঙ্ক আসে নাই। তারপর এবার ব্যয়িত শক্তির থেকে অঙ্ক আসার সম্ভাবনা হচ্ছে 90%। আচ্ছা, এবার এই যে কৃতকাজ থেকে একটু কম, এই 80% বা 70% এরকম মানে অঙ্ক আসার সম্ভাবনা। আচ্ছা, তো এরপরে দেখেন অন্য যে অধ্যায়গুলো আছে আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, এরপর দেখেন পঞ্চম অধ্যায়ে আপনাদের যে পিস্টনের যে সৃজনশীল গুলো আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হলো। তারপর হচ্ছে প্লবতা হচ্ছে আপনাদের কত 99% আমি দিয়েছি। তো প্লবতার অঙ্কগুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন। তারপর হচ্ছে তরলে ছেড়ে দিলে সেটা ভাসবে নাকি ডুববে, সেটা হচ্ছে আমি 99% দিয়েছি। তারপর হচ্ছে পানির তলদেশে চাপ, তো এটা হচ্ছে আমাদের কত 90% দিচ্ছি। আমি আর দুইটা লিখতে একটু ভুলে গেছি, ঘনত্বকে আপনারা 80% হিসেবে ধরে করেন। আর হচ্ছে আরেকটা দেখবেন যে আর্কিমিডিসের সূত্র মেনে চলবে কি না, এটা আপনারা 80% ধরে করেন, কারণ এর আগে মানে আর্কিমিডিসের যত সূত্রগুলো আছে বেশিরভাগ দেখবেন যে 18 সালের আগে আসছে, মানে 17 এবং 18 সালে এই টাইপের প্রশ্নগুলো বেশি আসলো, মানে আর্কিমিডিসের ঘ নাম্বারে বেশিরভাগ এটা থাকতো যে আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। কিন্তু 19 এবং 20-এ দেখবেন যে পিস্টন, তারপর প্লবতা বা পানিতে ছেড়ে দিলে ভাসবে নাকি ডুববে, এরকম টাইপের। তো দেখেন এই পঞ্চম অধ্যায়, আমি আগে বলেছি পঞ্চম অধ্যায় কেন, আমার এই সকল অধ্যায়ের উপর আমার সৃজনশীল আলোচনা আছে, বেসিক আলোচনা আছে। আপনাদের যেটা লাগবে, কোন সৃজনশীল লাগতেছে মনে করেন পঞ্চম অধ্যায়ের একটা সৃজনশীল লাগতেছে, যে সৃজনশীলটা লাগবে সেই সৃজনশীলের নাম লিখবেন। যদি মানে সেটার উপর ভিডিও আমার করা থাকে অবশ্যই আসবে, লিখবেন যে মনে করেন এসএসসি চ্যাপ্টার 5 মেহেদী স্যার, দেখবেন যে চ্যাপ্টার 5 এর উপর আমার যতগুলো ভিডিও আছে সেটা চলে আসবে। আচ্ছা, তো তারপর দেখেন আমাদের সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায় থেকে কূপ বা কুয়ার যে সৃজনশীল গুলো আছে এটা সবচেয়ে আগে বেশি ফলো করবেন। এরকম টাইপের সৃজনশীল আসার সম্ভাবনা কিন্তু এবার খুব বেশি। আচ্ছা, আর আমি দেখেন এই সাজেশনের শেষে আমি বলে দেবো কোন কোন অধ্যায় আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া করবেন। আচ্ছা, তো এরপর দেখেন প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, এই টাইপের যে সৃজনশীল গুলো আছে এটাও খুব বেশি মনোযোগ দেওয়া করবে। এরপরে দেখেন যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, তারপর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, তো এগুলো হচ্ছে 90%, এটা আপনারা মানে গুরুত্ব দেবেন, কিন্তু এইগুলো হচ্ছে একটু কম। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই করবেন, যদি একটা ভালো রেজাল্ট করতে চান, ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই ভালো করতে হবে। তো দুনিয়াতে এমন কেউই নাই যে অল্প করে মানে খুব বেশি ভালো রেজাল্ট করতে পারছে, এরকম কেউই নেই। আপনারা যত করবেন তত ভালো রেজাল্ট করবেন, যত করবেন তত আপনার জ্ঞান বাড়বে। আচ্ছা, তো এরপরে দেখেন
কম্পাঙ্ক নির্ণয়, সেটা আপনারা 80% গুরুত্ব সহকারে করবেন। তারপর অষ্টম অধ্যায়, এই যে একটা অধ্যায়, এটা কিন্তু সবচেয়ে সহজ একটা অধ্যায়, অষ্টম অধ্যায়। তো অষ্টম অধ্যায় কিন্তু আমার অনেক ভিডিও আছে, সৃজনশীল ভিডিও আছে, অধ্যায় ভিত্তিক আলোচনা আছে, অনেক ভিডিও আছে। তো এই যে বিবর্ধন নির্ণয়, এটা হচ্ছে 99%, এটাকে দেওয়া দরকার 100%। এবং এই যে বিম্বের অবস্থান নির্ণয়, এটাকেও দেওয়া দরকার 100%। কারণ এই দুইটা টপিকের উপর সবচেয়ে বেশি সৃজনশীল আসে। আপনারা যদি সহায়ক বই বা গাইড থেকে বের করে দেখেন, এই দুইটা টপিকের উপর সবচেয়ে বেশি সৃজনশীল। আচ্ছা, তো এই বিবর্ধন নির্ণয় এটা করবেন। আর এই বিম্বের অবস্থান নির্ণয়, বিম্বের অবস্থান নির্ণয়ের মধ্যে দেখবেন অবতল দর্পণে যে 6 নম্বর চিত্রটা আছে না, মানে দর্পণের পিছনে বিম্ব গঠন হয়, তো সেই চিত্রটা সবচেয়ে বেশি আসে। এবং ওই চিত্রের উপর দেখবেন যে আমার বেসিক আলোচনা আছে। এবং যত আমি সৃজনশীল মানে এই অধ্যায় থেকে যত সৃজনশীল গুলা করাইছি, সব বেশিরভাগই হচ্ছে 6 নম্বরের চিত্র, মানে 6 নম্বর চিত্র। আচ্ছা, তো এরপরে দেখেন উত্তল দর্পণ। এবার আমার কেন জানি মনে হচ্ছে যে এবার উত্তল দর্পণ থেকে একটা প্রশ্ন আসতে পারে, উত্তল দর্পণ থেকে একটা প্রশ্ন আসতে পারে। এর জন্য আমি এই তিনটা টপিককে 99% দিয়েছি। এবং আরেকটা দেখবেন যে লেন্সের ক্ষমতা, লেন্সের যে ক্ষমতাটা আছে সেটা আমি লিখতে ভুলে গেছি, এটাও আপনারা পড়বেন। এটা 90% গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, এরপর দেখেন 11তম অধ্যায়। 11তম অধ্যায় এটা একটা কমন অধ্যায়। এবং আপনারা জানেন এই অধ্যায়টা একটু একটু বড়, এবং কখন কোন টাইপের প্রশ্ন আসে এই অধ্যায় থেকে বলা যায় না। তারপরে একটা প্রশ্ন সবসময় গ নম্বরে বেশিরভাগ যে জিনিসটা থাকে একদম শিওর টাইপের প্রশ্ন, সেটা হচ্ছে তুল্য রোধ নির্ণয়, এটা আপনারা জানেন। তারপর দেখবেন যে বিভিন্ন যে রোধগুলা দেওয়া থাকে, রোধের মান নির্ণয় দেওয়া থাকে। আমি একটু চিত্র আকারে একটু দেখাই। আর এই অধ্যায় থেকে অবশ্যই আপনারা যে সমান্তরাল বর্তনীটা আছে সেটা সবচেয়ে বেশি ফলো করবেন। এবং সমান্তরাল বর্তনী যত চিত্রগুলো আছে সেটা আপনারা খুব ভালো করে দেখবেন। তো বিভিন্ন অবস্থার রোধ নির্ণয় করতে বলে। তো এরকম চিত্র দেওয়া থাকে। তো মনে হয় এটা হচ্ছে R1, R2, R3, R4। তো এখানে বলে যে বিভিন্ন মানে রোধের বিভিন্ন ক্ষমতা নির্ণয় করো। তো R1 এর ক্ষমতা নির্ণয় করতে বলে, R2, R4 এরকম ক্ষমতা নির্ণয় করতে বলে। তো এটা আপনারা 99% গুরুত্ব সহকারে করবেন। তো এরপর দেখেন কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু এবার আসতে পারে। তো দেখেন বলা যায় না, আমি বলছি এটা এমন একটা অধ্যায়, যেমন অষ্টম অধ্যায় থেকে শিওর থাকেন যে এই তিনটা টপিকের উপর প্রশ্ন আসবে, ঠিক আছে। কিন্তু এটা এমন একটা অধ্যায়, এই অধ্যায় থেকে আপনি বলতে পারবেন না যে কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে। কিন্তু আমি আমার মানে যত রিসার্চ করে দেখেছি যে এরকম টাইপেরই প্রশ্ন আসে, এবং এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। আচ্ছা, তো দেখেন এরপর হচ্ছে কি কত ইউনিট বিদ্যুৎ যে খরচ হবে, এরকম টাইপের প্রশ্নগুলো করবেন। যেটা হচ্ছে জুন মাসে মানে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, বা এই ইউনিটে কত টাকা খরচ হবে, ওই ফ্যানটা চললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, এরকম টাইপের যে সৃজনশীল গুলো আছে সেগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ নির্ণয়। যে এখানে দেখেন এই তড়িৎ প্রবাহ নির্ণয়, এখানে বলে যে কোনো একটা বর্তনী যদি অপসারণ হয় তাহলে কোনখানে মানে বেশি তড়িৎ প্রবাহ হবে, এরকম টাইপের যে সৃজনশীল গুলো আছে আপনারা সেটা ফলো করবেন। তারপরে একটা আছে পরিবাহকতা নির্ণয়, পরিবাহকত্ব নির্ণয়, এরকম টাইপের যে সৃজনশীল গুলো আছে তো সেটা আপনারা ফলো করবেন। এই যে এটার উপরে কিন্তু সৃজনশীল তেমন বেশি নাই, মনে হয় যে 3টার মতো সৃজনশীল আছে। আপনারা এই টাইপের যে একটা, যেহেতু এইখানে সৃজনশীল কম, তো এরা করে কি, আমি আপনাদের বারবারই বলতেছি যে আধুনিক টাইপের প্রশ্নগুলা খোঁজে, তো যেটা কম সেটা মাঝে মাঝে আবার দেওয়া দেয়। তো আপনারা বইগুলা সবচেয়ে বেশি ফলো করবেন। বইয়ের থেকে যদি যত পড়বেন আপনাদের তত জ্ঞান বাড়বে, এবং এই বইয়ের থেকে সৃজনশীল আসবে। এটা মনে রাখেন যে আপনাদের বলবে না যে আমি যারা প্রশ্ন করে তাদের এটা বলবে না যে অমক গাইড দিলাম, বা লেকচার গাইড দিলাম, বা পাঞ্জাবি গাইড দিলাম, বা পপি গাইড দিলাম, আপনারা এই গাইড দেখে দেখা মানে সৃজনশীল করেন, এরকম টাইপের কিন্তু বলবে না। তাদের একটা বই দেয়, তারা এই বইয়ের থেকে বিভিন্ন জিনিস খোঁজে পড়ে, ওইখান থেকে তারা সৃজনশীল বানায়। তো কোন টাইপের মানে এই যেগুলা টাইপের সৃজনশীল গুলো আসার সম্ভাবনা আছে, আমি সকল টাইপের মানে আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে এই টাইপের সৃজনশীল গুলো আসার সম্ভাবনা বেশি। আর আপনারা যদি আমার এই সাজেশনটা ফলো করেন 100% শিওর এরকম টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আপনারা যদি এই মানে সাজেশনটা ফলো করেন আপনাদের ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো এবার আমি যে জিনিসটা বলেছিলাম যে আমি বলবো যে কোন কোন অধ্যায় আপনারা বেশি ফলো করবেন। এখানে 8টা অধ্যায় কিন্তু আছে। তো 8টা অধ্যায়তে কিন্তু আপনাদের 8টা সৃজনশীল থাকবে, তার মধ্যে যে কোনো 3টা দিতে হবে। আমি আপনাদের যে জিনিসটা বলবো, আপনারা
মানে আমার কাছে যে জিনিসটা সহজ লাগে, সবচেয়ে সহজ লাগে আমার কাছে অষ্টম অধ্যায়। আপনারা এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন যদি আসে এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করবেন। তারপর আমার কাছে সহজ লাগে হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা। তারপরে যদি আমাকে বলেন যে সহজ লাগে, সেটা হচ্ছে আমার কাছে প্রথম অধ্যায়টা সহজ লাগে। তারপরে আমার কাছে সহজ লাগে এই 4 নম্বর অধ্যায়টা। আপনারা যদি এই যে কোনো এই 4টা, আর আরেকটা অধ্যায় আছে এটা আমার কাছে সহজ লাগে, সেটা হচ্ছে 5ম নম্বর। এই অধ্যায়, এই মিনিমাম এই 5টা অধ্যায় যদি আপনারা ভালো করে পড়েন, দেখবেন যে এই 5টা অধ্যায় থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং মিনিমাম এই 5টা অধ্যায়, মিনিমাম যদি ভালো একটা রেজাল্ট করতে চান, মিনিমাম এই 5টা অধ্যায় ভালো করে পড়বেন। তো আজকে এই পর্যন্তই। আমি অন্যান্য আরো যে সায়েন্সের যে অন্যান্য সাবজেক্ট গুলো আছে, আমি সেটার উপরে এরকম শর্ট সাজেশন মানে তৈরি করবো, সেগুলো দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।